কক্সবাজারের চকরিয়াতেও মসজিদ থেকে কোরআন চুরি করে কুমিল্লার ইকবাল। উদ্দেশ্য খতিয়ে দেখছে পুলিশ। আবারও 5 দিনের রিমান্ডে। সাম্প্রদায়িক হামলা নিয়ে সরকারের বিরুদ্ধে নাটক সাজানোর অভিযোগ বিএনপির। সম্প্রীতি নষ্টের অপচেষ্টায় লিপ্ত একটি মহল, বললেন আইনমন্ত্রী। বিসিএস প্রিলিমিনারি সহ সরকারি চাকরির 13টি পরীক্ষা অনুষ্ঠিত। একই দিন সব পরীক্ষা হয়, ক্ষুব্ধ চাকরি প্রত্যাশীরা। একই দিনে 17-18টা পরীক্ষাটা আসলে আমাদের জন্য খুবই খারাপ একটা ডিসিশন হচ্ছে। বিসিএস তো অনেক বেশি টাফ, সেজন্য আমরা অন্যগুলো থেকেও বঞ্চিত হচ্ছি। দেখছিলেন শিরোনাম। জনপদের সময়ের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। কুমিল্লায় ধর্ম অবমাননায় প্রধান অভিযুক্ত ইকবাল হোসেন কক্সবাজারের চকরিয়ার একটি মসজিদ থেকেও পবিত্র কোরআন শরীফ চুরি করেছিল। সেখানে মসজিদের খাদেম স্থানীয়রা গভীর রাতে তাকে আটক করেন। ওই ঘটনার মোবাইলে ধারণ করা একটি ভিডিও এসেছে সময় সংবাদের কাছে। তবে কী কারণে কোরআন শরীফটি সে নিয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ। কুমিল্লা প্রতিনিধি বাহার রায়হানকে সঙ্গে নিয়ে বুলবুল রেজা জানাচ্ছেন বিস্তারিত। 17 অক্টোবর রাত 2:30 কক্সবাজারের চকরিয়ার সবুজ পাহাড় মসজিদের খাদেম আজান শুনতে পান। ঘুম ভেঙে তিনি দেখতে পান মসজিদের মিনারে উঠে আজান দিচ্ছেন অজ্ঞাত এক ব্যক্তি। সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটকের পর তার কাছে গামছায় পেঁচানো একটি কোরআন শরীফ দেখতে পান। চোর ভেবে তাকে আটক করে রাখা হয়। পরদিন সকালে তাকে স্থানীয়দের হাতে তুলে দেওয়া হয়। সেখানে স্থানীয়দের প্রশ্নের মুখে সন্দেহভাজন ব্যক্তি জানায় তার বাড়ি কুমিল্লা, নাম ইকবাল হোসেন। পুরো বিষয়টি তারা মোবাইলে ভিডিও ধারণ করেন। ইকবাল জানায় 16 অক্টোবর ফজরের নামাজের সময় সে চকরিয়া রোডের একটি মসজিদে প্রবেশ করে। মসজিদের অজুখানায় থাকা একটি গামছা দিয়ে সে পবিত্র কোরআন শরীফটি পেঁচিয়ে বের হয়ে যায়। সবুজ পাহাড় মসজিদের খাদেম ও স্থানীয়রা ইকবালের পরিচয় ও কোরআন শরীফটি তাদের নয় নিশ্চিত হয়ে গামছা ও কোরআন শরীফটি রেখে তাকে একটি পুরাতন শার্ট দিয়ে ছেড়ে দেয়। কক্সবাজারে আটকের সময় ওই শার্টটি তার গায়ে ছিল। রিমান্ডে থাকা ইকবাল হোসেন চকরিয়ার মসজিদ থেকে কোরআন শরীফ নেয়ার কথা স্বীকার করেছে পুলিশের কাছে। সিঁড়িতে বসে কোরআন শরীফ পড়তেছিল, তো লোকজন তাকে তখন এসে আটক করছে। আটক করার পরে তারা মনে করছে যে রোহিঙ্গা হয়তো বা। থানায় ফোন দিয়েছে, তারপরে তাকে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করেছে। সবাই মনে করছে যে না, জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট হয়েছে, না এটা রোহিঙ্গা না, বাংলাদেশি আর কি। তো তখন তাকে ছেড়ে দিয়েছে। তো ওইটা আবার ভিডিও করে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে। চুরি করা কোরআন শরীফটি কোনো মন্দিরে রাখার পরিকল্পনা ছিল কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ। বুলবুল রেজা, সময় সংবাদ, কুমিল্লা। এদিকে কুমিল্লায় কোরআন অবমাননাকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা ইকবাল সহ 4 আসামির 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা সুলতানার আদালতে তোলা হয় আসামিদের। এ সময় পুলিশ তাদের 7 দিনের রিমান্ডের আবেদন করলে বিচারক তাদের 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত 23 অক্টোবর তাদের 10 দিনের রিমান্ডের আবেদনের বিপরীতে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। গত 13 অক্টোবর নানুয়া দিঘির পাড়ে পূজা মণ্ডপে কোরআন অবমাননাকে কেন্দ্র করে সহিংসতা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়। সাম্প্রদায়িক হামলা নিয়ে সরকারের বিরুদ্ধে নাটক সাজানোর অভিযোগ তুলেছেন বিএনপি নেতারা। নিরপেক্ষ সরকার ছাড়া দলটি আর কোনো নির্বাচনে যাবে না বলেও আবারও জানালেন তারা। জাতীয় প্রেস ক্লাবে আলাদা 2টি অনুষ্ঠানে একথা বলেন বিএনপি নেতারা। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। কর্মসূচিতে যোগ দেন ঢাকা ও এর আশপাশের বিভিন্ন জেলার নেতাকর্মীরা। এতে অংশ নিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতারা বলেন, আওয়ামী লীগ নেতাকর্মীদের সিন্ডিকেটের কারণেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বর্তমান সরকার ব্যর্থ হয়েছে। আন্দোলনের মাধ্যমে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে বর্তমান সরকারকে বাধ্য করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার দিনে অবশ্যই বাংলাদেশে নির্বাচন হবে। বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতা কর্মীরা পূজা মণ্ডপ ভাঙচুর করেছে, বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে। সেই বিশৃঙ্খলা আজকে বিএনপির ঘাড়ে চাপানোর জন্য আজকে মিথ্যে মামলা দিচ্ছে, গ্রেফতার করছে। সাম্প্রদায়িক সম্প্রীতি
আওয়ামী লীগ যে পরিকল্পিতভাবে ধ্বংস করছে এটার প্রতিবাদে আমরা একটা সভা করেছিলাম। উল্টো তারা আবার মামলা দিয়েছে আপনার ১৬০০ মানুষের বিরুদ্ধে। এত ভয় পান কেন? ভয় পান এই জন্য যে আপনাদের পায়ের নিচে মাটি নাই। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেশে একটা সুষ্ঠু নির্বাচন হবে এটা দেখতে চান। ভূতের মুখে রাম নাম। এই তিনটা ইলেকশন তারা ধ্বংস করলো। একই দিন জাতীয় প্রেস ক্লাবে একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, জনগণের সঙ্গে প্রতারণার মাধ্যমে ক্ষমতায় টিকে আছে বর্তমান সরকার। আওয়ামী লীগ সবার আগে তাদের বিচার হবে এই জন্যে যে তারা বাংলাদেশ রাষ্ট্রটাকে একটা পঙ্গু এবং বিকলাঙ্গ একটা রাষ্ট্রে পরিণত করে ফেলেছে। এই দানবীয় সরকারকে সরিয়ে আমাদেরকে একটা সত্যিকার অর্থেই একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। সারা দেশে বিএনপির ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা রয়েছে জানিয়ে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকার আহ্বান জানান মির্জা ফখরুল। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। কিছু কুচক্রী মহল তাদের নিজস্ব দলীয় স্বার্থ হাসিলের জন্য দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, তদন্তে তথ্য বেরিয়ে এসেছে। দুপুরে ব্রাহ্মণবাড়ী আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে ভারতের পক্ষ থেকে উপহার হিসেবে দেয়া অ্যাম্বুলেন্স গ্রহণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় ভারতীয় হাই কমিশনার বিক্রম দুরাইস্বামী, পররাষ্ট্র সচিব মোহাম্মদ মাসুদ বিন মোমেন, আইন মন্ত্রণালয় সচিব মোহাম্মদ গোলাম সারওয়ার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ স্থানীয় আওয়ামী লীগের নেতা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, যতদিন বঙ্গবন্ধুর আদর্শ জীবিত থাকবে ততদিন সাম্প্রদায়িক সম্প্রীতিও জীবিত থাকবে। যে কুচক্রী মহল তাদের নিজস্ব এবং ব্যক্তিগত স্বার্থ এবং কিছু দলীয় স্বার্থ যা তদন্তে বেরিয়ে আসছে সেটা চরিতার্থ করার জন্য গন্ডগোল লাগিয়েছিল, কিন্তু সেটা কিন্তু জনগণ গ্রহণ করে নাই। যতক্ষণ পর্যন্ত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ জীবিত থাকবে, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ জীবিত থাকবে, ততক্ষণ পর্যন্ত আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতিও জীবিত থাকবে। সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে হয়ে গেল সম্প্রীতির কনসার্ট। অসাম্প্রদায়িক চেতনার আহ্বান জানিয়ে নগরীর জামাল খান মোড়ে জড়ো হন হাজারো তরুণ তরুণী। এছাড়াও রাজশাহীতে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে মোমবাতি প্রজ্বলন করে মৌন মিছিল করেছেন সর্বস্তরের মানুষ। সম্প্রীতি, দেশাত্মবোধক আর জাগরণী গান গেয়ে মঞ্চ থেকে এভাবেই প্রতিবাদ জানানো হয় সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। চট্টগ্রামের জামাল খান মোড় এলাকায় সম্প্রীতি কনসার্টে অংশ নেয় স্থানীয় বেশ কয়েকটি ব্যান্ড দল। এই সময় তরুণ শিল্পীদের সঙ্গে গান গেয়ে অসাম্প্রদায়িক চেতনার বার্তা ছড়িয়ে দেন হাজারো তরুণ তরুণী। হিন্দু, মুসলমান, বৌদ্ধ সবাই আমাদের ভাই ভাই, তাই আমরা কোনো ধর্ম নিয়ে ভেদাভেদ করবো না। আমাদের বাংলাদেশ সবসময় অসাম্প্রদায়িক ছিল, এরপরেও সারা জীবনই অসাম্প্রদায়িক থাকবে। ৭১-এর অসাম্প্রদায়িক চেতনাকে উজ্জীবিত করতেই এই কনসার্টের আয়োজন বলে জানান আয়োজকরা। আমাদের নতুন প্রজন্ম যত বেশি সমৃদ্ধির বন্ধনে আবদ্ধ হয়ে এই দেশকে এগিয়ে নিয়ে যাবে, তারই কারণে আজকের এই আয়োজন। এদিকে সারা দেশে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে রাজশাহী নগরীর বাটারমোড় এলাকা থেকে মোমবাতি জ্বালিয়ে মৌন মিছিল করে সনাতন পরিবার নামে একটি সংগঠন। এ সময় সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়। অবিলম্বে যে হামলা আক্রমণগুলো হয়েছে তাদের সুষ্ঠুভাবে তাদের বিচার যাতে সম্পন্ন হয়। সমস্যা যে মূল, সেই মূলেই যেন সমস্যা আমরা সমাধান করতে পারি। আলোর মৌন মিছিলটি শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এই সময় সর্বস্তরের মানুষ এতে অংশ নেয়। ওমর ফারুক, সময় সংবাদ। জনপদের সময় আরও থাকছে। পাটুরিয়ায় উল্টে যাওয়া 1000 টনের ফেরি উদ্ধারে মাঝপথে ফেরত পাঠানো হলো প্রত্যয়কে। যাচ্ছে 60 টনের রুস্তম, সক্ষমতা নেই জানালো বিআইডব্লিউটিএ। অনুষ্ঠিত হলো 43তম বিসিএস প্রিলিমিনারি সহ সরকারি চাকরির 13টি পরীক্ষা। অংশ নেন কয়েক লাখ পরীক্ষার্থী। তবে একই দিন সব পরীক্ষা হওয়ায় অনেকেই পরীক্ষায় অংশ নিতে পারেননি, আর এতে ক্ষোভ জানিয়েছেন চাকরি প্রত্যাশীরা।
সোনার হরিণ একটি চাকরি পেতে এমনই ভিড় প্রতিটি কেন্দ্রে। দেশের সরকারি চাকরির সবচেয়ে বড় প্ল্যাটফর্ম বিসিএস ৪৩তম পরীক্ষা যুদ্ধে শুক্রবার অংশ নিয়েছেন ৪,৩৫,১৯০ জন। ১৮১৪টি পদের বিপরীতে লাখো চাকরি প্রত্যাশীর এই পরিসংখ্যান জানান দেয় দেশের কর্মসংস্থানের বিপরীতে বেকারত্বের বিশাল ব্যবধান। বিসিএস ক্যাডার হচ্ছে মানে উন্নত মানের একটা ভালো একটা পজিশনে যাওয়া যায়, সেটাই অন্যান্য জায়গায় যেটা মানে পসিবল হয় না। মানিকগঞ্জ থেকে আসছি এই আশা নিয়ে মেয়ে পরীক্ষা দিয়ে পাশ করব। বিশেষ পরীক্ষা ভালোভাবে দিতে পারে, হয়তো দেখা যাচ্ছে আর একটা কর্মসংস্থান হলে আমি লাইফটাকে সুন্দরভাবে স্ট্রাগল করতে পারবো। ৮টি বিভাগে ৩৬৯টি কেন্দ্রে সকাল ১০টা থেকে শুরু হয় পরীক্ষা, শেষ হয় বেলা ১২টায়। তবে একই দিনে গুরুত্বপূর্ণ আরও ১২টি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে নিয়োগ পরীক্ষা হয়েছে। পকেটের টাকা খরচ করে একাধিক আবেদন করেও অংশ নিতে পারেননি পরীক্ষার্থীরা। একই দিনে ১৭-১৮টা পরীক্ষাটা আসলে আমাদের জন্য খুবই খারাপ একটা ডিসিশন হচ্ছে। টিউশনি করা, টাকাগুলো আর্ন করা, সেখান থেকে কিছু টাকা দিয়ে ফ্যামিলি চালাই এবং কিছু টাকা আমরা কিন্তু এগুলোতে অ্যাপ্লাই করি। এখন এই অ্যাপ্লাইগুলো করা সত্ত্বেও আমাদের অন্য জায়গায় পরীক্ষাগুলোর সিট পড়ার কারণে আমরা কিন্তু দিতে পারছি না। সিস্টেম অনেক বেশি টাফ, সেজন্য আমরা অন্যগুলো থেকেও বঞ্চিত হচ্ছি। কেউ কেউ আবার একটি পরীক্ষা দিয়ে দৌড়াতে দৌড়াতে এসেছেন অন্য একটি পরীক্ষা দিতে। সকালে পড়ছে বিসিএসে, ওটা ছিল ঢাকা কলেজে, আর এখন ইডেনে আর হোম ইকোনমিক্সে পড়ছে অর্থ মন্ত্রণালয়ের। করোনা মহামারীতে দীর্ঘদিন চাকরির সুযোগ বন্ধ থাকার পর এখন সবকিছু স্বাভাবিক হতে শুরু করলেও চাকরি প্রার্থীদের জন্য সরকারের নেই কোনো সমন্বিত উদ্যোগ। আর এই কারণেই শিক্ষিত বেকারেরা বঞ্চিত হচ্ছেন মেধা যাচাইয়ে, এমন অভিযোগ বিশেষজ্ঞদের। শিক্ষিত বেকারদের দেখভাল করার জন্য, অন্তত তারা চাকরির জন্য যেন পরীক্ষাটা ঠিকমতো দিতে পারে, সেটা দেখভাল করার মতো কেউ নাই। এই ব্যাপারে আমি মনে করি যে সরকারের নজর দেওয়া উচিত। সরকারি হিসেবে দেশে কর্মক্ষম বেকারের সংখ্যা ২৭ লাখ বলা হলেও আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর জরিপে এই সংখ্যা প্রায় ৩ কোটি। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। টি-20 বিশ্বকাপের সবশেষ খবর জানাতে আরব আমিরাতের শারজায় আছেন রিপোর্টার নিয়ন মোহাইমিন। সরাসরি যাচ্ছে তার কাছে। নিয়ন, রাব্বি, আপনার কথার সঙ্গে মিল রেখেই বলছি, এবারও পারল না বাংলাদেশ। আসলে অনেক চেষ্টা করেছে। নাসুম আহমেদ সেদিন এসে বলেছিলেন যে বাংলাদেশের ক্রিকেটাররা চেষ্টা করছেন, কিন্তু কোনো কারণে অ্যাপ্লিকেশনগুলো হচ্ছে না মাঠে। কিন্তু আজ কিন্তু চেষ্টার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশনগুলো হয়েছিল, কিন্তু ভাগ্য সহায় হয়নি টাইগারদের। আপনি যদি বোলিংয়ের কথায় আসেন, শুরু থেকেই টসে জিতে যখন বাংলাদেশ বোলিংয়ে এসেছিল, বাংলাদেশের প্রথম 14 ওভার কিন্তু দুর্দান্ত বোলিং করেছিল। ওয়েস্ট ইন্ডিজকে আমরা দেখেছি খুব কম রানে তারা কিন্তু আটকে রেখেছিল, কিন্তু পরের 6 ওভারে, শেষ 6 ওভারে আমরা দেখেছি ডেথ ওভারে এত বাজে বোলিং করেছে বাংলাদেশ। বিশেষ করে পেসার এবং স্পিনার উভয় সাইড থেকে এত বাজে বোলিং হয়েছে যে 6 ওভারে 72 রান কনসিভ করতে হয়েছে টাইগারদের, এবং যেটা আসলে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে দিয়েছে বাংলাদেশকে। এবং সে সময় আমরা দেখেছি লিটন দাস একটি স্ট্যাম্পিং মিস করেছেন, এবং সেই স্ট্যাম্পিং মিস করবার পর নিকোলাস পুরান কিন্তু পরপর 2 ওভারে 4টি 6 মেরেছেন, এবং পরবর্তীতে তিনি 0 রানে যে ব্যাটসম্যানটি আউট হয়ে যাওয়ার কথা ছিল তিনি 40 রান পর্যন্ত গিয়েছিলেন। অর্থাৎ ম্যাচ থেকে ছিটকে যাওয়ার বাংলাদেশের শুরুটা আসলে ওখান থেকেই। পরবর্তীতে লাস্ট ওভারে মুস্তাফিজকে জেসন হোল্ডার 3টি 6-এর মার মেরেছেন, যেটি আসলে পুরো ম্যাচটিকে আসলে চেঞ্জ করে দিয়েছে। এবং পরবর্তীতে যে রানটি ওয়েস্ট ইন্ডিজের 110 থেকে 20-এর মধ্যে হওয়ার কথা ছিল, সেখান থেকে কিন্তু 142 রান হয়ে যায়। অর্থাৎ টি-20 হিসাব করলে শারজার এই মাঠে এই উইকেটে আপনি বলতেই পারেন যে খুবই ভালো একটি স্কোর হয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজের, এবং শেষ পর্যন্ত তাদের বোলাররা কিন্তু সেটাকে ডিফেন্ড করতে পেরেছে। বাংলাদেশ আজকে আউট অফ দ্য বক্স চিন্তা করেছিল, লিটন দাসের বাজে ফর্মের কারণে সাকিব আল হাসানকে প্রমোট করেছিল ওপেনিংয়ে, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু সাকিব তার নামের প্রতি সুবিচার করতে পারেননি। নাইম শেখ পরবর্তীতে তিনিও আউট হয়ে যাওয়ার পর লিটন দাস কিন্তু আজ বেশ ভালো ব্যাটিং করেছেন, এবং এক কথায় বলতে গেলে তার বিরুদ্ধে যে সমালোচনা হচ্ছিল, তাকে নিয়ে যে আলোচনাগুলো হচ্ছিল, সেগুলোর একটি জবাব দিয়েছেন। টি-20 ব্যাটিং সুলভ চিন্তা করলে সে ব্যাটিংটা খুব একটা টি-20 মতো হয়নি, ওয়ানডে মেজাজের ব্যাটিং ছিল, কিন্তু দলের প্রয়োজনে ওই মুহূর্তে খুব ভালো একটা ব্যাটিং করেছিলেন লিটন। কিন্তু দিন শেষে এই ব্যাটিংটাও আসলে কোনো কাজে লাগেনি। মূলত সিনিয়র ক্রিকেটারদের একেবারেই বলতে গেলে গাফিলতি। মুশফিকুর রহিম আজও যেভাবে আউট হয়েছেন, গত ম্যাচেও রিভার্স সুইপ করেছেন, আজও তিনি স্কুপ খেলতে চেয়েছেন। অর্থাৎ ম্যাচ পরিস্থিতি বিবেচনা করে ওই মুহূর্তে যেভাবে ব্যাটিং করবার প্রয়োজন, সিনিয়র ক্রিকেটাররা যদি সেই দায়িত্বটা নিতে পারতেন, হয়তো বা ম্যাচের ফলাফল বদলাতে পারতো। আর মাত্র 2টো ম্যাচ বাকি, দেখা যাক এখন সুপার 12 থেকে অন্তত একটি জয় নিয়ে বাংলাদেশ দেশে ফিরতে পারে কিনা। তো রাব্বি, এই ছিল আমার কাছে শারজা থেকে সবশেষ। শারজা থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী নিয়ন মোহাইমিন। পাচারের সময় বিপুল পরিমাণ সৌদি রিয়াল সহ হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাকেজ পার্টির 2 সদস্যকে আটক করা হয়েছে। অবৈধভাবে স্বর্ণ কিনতে এই অর্থ দুবাই নেওয়া হচ্ছিল বলে ধারণা পুলিশের।
শুক্রবার সকালে জুয়েল ও গোলাম রব্বানী নামে দুজন যাত্রী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। তারা ভোর 5:40 গালফ এয়ারের ফ্লাইটে বাহরাইন যাওয়ার চেষ্টা করেন। তাদের পাসপোর্ট ও টিকিট চেক করে গোয়েন্দারা জানতে পারেন সকাল 8:40 বাহরাইন নামার পরই অন্য একটি ফ্লাইটে জুয়েল ও রব্বানী দুবাই রওনা হবেন। তখন থেকেই তাদের উপর নজরদারি শুরু করেন গোয়েন্দারা। সব প্রক্রিয়া শেষে বিমানের গেট পর্যন্ত পৌঁছেও যায় জুয়েল ও রব্বানী। তখনই তাদের ব্যাগেজ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো 6 লাখ সৌদি রিয়াল পায় আর্মড পুলিশের একটি দল। এই দুজনকে আটক করে তাদেরকে যখন সার্চ করা হয় তখন তাদের কাছে সৌদি রিয়াল 6,05,000 সৌদি রিয়াল তাদের কাছে পাওয়া যায়, যা বাংলাদেশি টাকায় মূল্যমান হয় 1,40,00,000 টাকার মতো। এই অর্থ ওনারা কি কারণে নিয়ে যাচ্ছেন এই সম্পর্কে ওনারা কোনো সদুত্তর দিতে পারেননি। এই অর্থের কোনো ডিক্লারেশন ছিল না যে ওনারা নিয়ে যাচ্ছেন। পুলিশ জানায় আটককৃতরা প্রতি সপ্তাহেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাতায়াত করত। ওনারা হচ্ছে ফ্রিকোয়েন্ট ফ্লায়ার। প্রবাসী যাত্রী ভাই বোনদের জন্য যেই ব্যাগেজ সুবিধাটা দেওয়া আছে এই ব্যাগেজ সুবিধাটাই আসলে এরা নেন। এই ব্যাগেজ সুবিধাটা নিয়ে ওনারা এই বিভিন্ন পণ্য গোল্ড, কসমেটিক্স থেকে শুরু করে বিভিন্ন ধরনের পণ্য ওনারা দেশের ভিতরে নিয়ে আসেন। এটাই ওনাদের মূল ব্যবসা বলে আমরা জানতে পেরেছি। জব্দকৃত অর্থ স্বর্ণ চোরাচালানে ব্যবহারের জন্য দেশ থেকে সংগ্রহ করে দুবাই নেওয়া হচ্ছিল বলে জানায় পুলিশ। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। পুলিশের ইউনিফর্ম, আইডি কার্ড, ওয়াকিটকি, পিস্তল সবকিছুই ছিল শামীম রেজার। আর এভাবেই ভুয়া পুলিশ সেজে 3 বছর ধরে ডাকাতি, ছিনতাই ও মাদক ব্যবসা করে আসছিল সে। রেজা সহ ওই চক্রের 6 সদস্যকে সাভার থেকে গ্রেফতার করেছে র্যাব। সে সাব ইন্সপেক্টর আমিনুল নাম ব্যবহার করে তার ডাকাত দল নিয়ে রাস্তায় দাঁড়িয়ে টর্চ দিয়ে গাড়ির সিগন্যাল দেয়। সিগন্যাল দেওয়া মাত্র তারা অস্ত্রশস্ত্র সহ আক্রমণ করে উইদিন 5 মিনিটস তাদের মালামাল লুটপাট করে তারা পালিয়ে যায়। এই শামীম রেজার একটি গ্যারেজ রয়েছে, সেখানে ইতিমধ্যেই 30টির মতো সিএনজি আমরা পেয়েছি। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সাভারের রাজাসন এলাকায় অভিযান চালায় র্যাব। ডাকাতির প্রস্তুতিকালে রেজা সহ 6 জনকে গ্রেফতার করা হয়। সংবাদ সম্মেলনে র্যাব জানায় চক্রটি রাতে মহাসড়কে পুলিশ পরিচয় দিয়ে ছিনতাইও করত। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ব্যবহৃত জিনিসপত্র তাদের হাতে কিভাবে গেল তাও খতিয়ে দেখছে র্যাব। পুলিশের পোশাক এবং পুলিশের ওয়াকিটকি, হ্যান্ডকাফ, ফুল ইউনিফর্মে পরিহিত হতে যা যা প্রয়োজন সবই তারা ব্যবহার করেছে। বেল তো বাইরে, আমি তো আগেই বলছি যে এটা বাইরে কিনতে পাওয়া যায়। এই বিষয়টা আমরা খতিয়ে দেখব। সাধারণ মানুষকে মামলার ভয় দেখিয়ে চাঁদাবাজিও করত চক্রটি। র্যাব জানায় তাদের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই ও প্রতারণার একাধিক মামলা রয়েছে। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। কেবল নেটওয়ার্ক সিস্টেম ডিজিটালাইজড হলে তখন আলোচনার মাধ্যমে পে চ্যানেল নির্ধারিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সুবহান চৌধুরী। বিকেলে রাজধানী তেজগাঁওয়ে বিএফডিসিতে ইলেকট্রনিক মিডিয়ার মান উন্নয়নে ক্লিন ফিট প্রচার শীর্ষক এক ছায়া সংসদে অংশ নিয়ে তিনি আরও বলেন, বিজ্ঞাপন নির্ভরতা কমাতে না পারলে মানসম্মত অনুষ্ঠান নির্মাণ সম্ভব না। সরকারের দিক থেকেও একটা উদারতা দেখাতে হবে। যদি একটি নির্দিষ্ট সময়ে নির্ধারণ করে দিয়ে এই সেট অফ বক্স আমদানি করার জন্যে একদিকে যেমনিভাবে শুল্কে কিছুটা ছাড় দেওয়া, অন্যদিকে যারা গ্রাহক যারা হবেন অর্থাৎ এই সেট অফ বক্স যারা কিনবেন, এই কেবল নেটওয়ার্কের সাথে যারা জড়িত আছেন বা কোম্পানি যারা জড়িত আছেন তারা যেন চাপ সৃষ্টি না করেন আমাদের দর্শক শ্রোতা যারা আছে। এর ফলে কিন্তু গ্রাহক সংখ্যা কমে যেতে পারে। আগামী বছর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চালু করতে না পারলে উত্তরা থেকে আগারগাঁও রুট ধরেই চলাচল শুরু করবে দেশের প্রথম মেট্রো রেল। কর্তৃপক্ষ বলছে, কারওয়ান বাজারে টার্ন করার ব্যবস্থা থাকলেও কারিগরি কারণেই হয়তো আগারগাঁও নয়, মতিঝিলের বাইরে কোনো স্টেশন ধরে চালু করা সম্ভব নয়। যদিও এখনও উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চালুর কথাই ভাবা হচ্ছে। বাবুল হোসেনের ছবিতে রাশেদ লিমনের রিপোর্ট। এমআরটি লাইন 6-এর হাত ধরেই মেট্রো রেলের যুগে পা দিচ্ছে বাংলাদেশ। শুরু থেকেই এই প্রকল্প 2টি ভাগে ভাগ করে কাজ করছে কর্তৃপক্ষ। প্রথম অংশ উত্তরা থেকে আগারগাঁও, পরের অংশ আগারগাঁও থেকে মতিঝিল।
উত্তরা থেকে আগারগাঁও 11.73 কিলোমিটার ভায়াডাক্টে 9টি স্টেশন। এই অংশে প্রথম 4টি স্টেশনে শুরু হয়েছে ট্রায়াল রান। প্যাকেজ 1-এর সার্বিক অগ্রগতি 84.58%। অন্যদিকে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত 8.11 কিলোমিটার পথে 7টি স্টেশন নিয়ে ফার্মগেট, কারওয়ান বাজার, প্রেস ক্লাব হয়ে এগিয়েছে মতিঝিলের পথে। এই অংশের কাজ এগিয়েছে 60%-এর বেশি। 18.652 কিলোমিটার ভায়াডেকের কাজ কিন্তু আমরা ইতিমধ্যে শেষ করে ফেলেছি। কর্তৃপক্ষের এবারের টার্গেট আগামী বছরই বাণিজ্যিক যাত্রা। আপাতত প্রথম লক্ষ্য উত্তরা থেকে মতিঝিল, তবে তা সম্ভব না হলে প্রাথমিক যাত্রা উত্তরা থেকে শুরু হয়ে শেষ হবে আগারগাঁওয়ে। যদিও কাজের অগ্রগতি বলছে চাইলেই সেই সময়ে কারওয়ান বাজার পর্যন্ত যাওয়া যায়। সেক্ষেত্রে কারওয়ান বাজার টার্নওভার থাকলেও ট্রেন চলাচলের পুরো সিস্টেম 2টি প্যাকেজে বিভক্ত হওয়ায় হয় মতিঝিল, না হয় আগারগাঁওতেই থামতে হবে তাদের। যেই সফটওয়্যারে ট্রেনটা চলবে সেই সফটওয়্যারটা কারওয়ান বাজার পর্যন্ত না, তার একটা অংশ হচ্ছে আগারগাঁও পর্যন্ত, দ্বিতীয়টা হচ্ছে মতিঝিল পর্যন্ত। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন আগামী বছরই এই প্রকল্প উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে তাদের। সেক্ষেত্রে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চালু হলেও বাকি অংশ অর্থাৎ মতিঝিল পর্যন্ত চালু করতে নির্ধারিত সময় অর্থাৎ 24 সাল পর্যন্ত তাদের অপেক্ষা করতে হবে না, সেটি হলফ করেই বলা যায়। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরও থাকছে। ছুটির দিনে সৈকত শহর কক্সবাজারে পর্যটকদের উপচে পড়া ভিড়। শীতের মৌসুমে দর্শনার্থী আরও বাড়ার আশা পর্যটন ব্যবসায়ীদের। পাটুরিয়া উল্টে যাওয়া ফেরি উদ্ধারে তেমন কোনো অগ্রগতি নেই। উদ্ধারকারী জাহাজ প্রত্যয়কে মাঝপথে ফেরত পাঠিয়ে এখন জাহাজ হামজার সঙ্গে যোগ দিতে পাঠানো হচ্ছে রুস্তমকে। তবে বিআইডব্লিউটিএ বলছে হামজা ও রুস্তমের পক্ষে ফেরি ওঠানো সম্ভব নয়। পাটুরিয়া ঘাটে 3 দিন ধরে পানিতে উল্টে আছে আমানত শাহ ফেরি। প্রায় 1000 টনের ফেরিটি উদ্ধারে সম্বল 60 টনের জাহাজ হামজা। ডুবে যাওয়া 17টি যানবাহনের মধ্যে এখনও তলিয়ে আছে বেশ কয়েকটি ট্রাক। নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা 250 টন ওজনের উদ্ধারকারী জাহাজ প্রত্যয় দুর্ঘটনার 2 দিন পর বৃহস্পতিবার রাতে পদ্মা সেতুর কাছে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে পৌঁছানোর পর ফেরত পাঠিয়ে দেওয়া হয়। তবে উদ্ধার কাজে হামজার সঙ্গে যোগ দিতে এবারও মাত্র 50 টনের রুস্তম যাচ্ছে। পদ্মা সেতুর নিচ দিয়ে চলাচল ঝুঁকিপূর্ণ এবং জাহাজটি ধীরগতি হয় এই সিদ্ধান্ত বলে জানান প্রত্যয়ের পাইলট। প্রত্যয় মূলত স্পিড কম, পৌঁছাতে দেরি হবে এবং পদ্মা সেতু পার হওয়া ঝুঁকিপূর্ণ। এর আগে শুক্রবার সকালে তৃতীয় দিনের মতো শুরু হয় উদ্ধার অভিযান। তবে হামজা কিংবা রুস্তমের ভরসায় না থেকে বিকল্প হিসেবে উদ্ধার কাজের জন্য একটি বেসরকারি কোম্পানির সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। 600 টনের বেশি উত্তোলন ক্ষমতা সম্পন্ন কোনো উদ্ধারকারী জাহাজ নেই এবং রুস্তম হামজা দ্বারা এটা উত্তোলন করা সম্ভব নয়। বিআইডব্লিউটিসি একটি প্রাইভেট অর্গানাইজেশনের সাথে যোগাযোগ করেছে, অর্থাৎ কন্ট্যাক্ট করেছে। এদিকে দুর্ঘটনায় কবলিত ফেরিতে থাকা ট্রাকগুলো উদ্ধার করে পদ্মাপাড়ে পানিতে রাখায় যন্ত্রাংশ বিকলের আশঙ্কা ট্রাক মালিক ও ব্যবসায়ীদের। দুর্ঘটনার জন্য তারা দায়ী করছেন ফেরি সংশ্লিষ্টদের। নদীর মাঝখানে ছিল ওগুলা নিয়ে আবার এই নদীর সাইডেই নদীর ভিতরেই রাখতেছে। আমাদের গাড়ির পার্টসগুলো নষ্ট হয়ে যাচ্ছে, গাড়ির ভিতরে যে মালগুলো ছিল মালগুলো নষ্ট হয়ে যাচ্ছে। মাস্টার ড্রাইভার তাদের গাফিলতির কারণে এখানে দুর্ঘটনা ঘটছে। বুধবার সকালে পাটুরিয়ার 5 নম্বর ঘাটে 17টি বড় যানবাহন ও কয়েকটি মোটরসাইকেল নিয়ে ডুবে যায় আমানত শাহ ফেরি। ফারিয়া ফারজানা, সময় সংবাদ। ছুটির দিনে সৈকত শহর কক্সবাজারে ভিড় করেছেন পর্যটকরা। নভেম্বর থেকে শুরু হওয়া পর্যটন মৌসুমে দর্শনার্থীর সংখ্যা আরও বাড়বে। আর এতে করে করোনাকালীন ক্ষতি কাটিয়ে ওঠার আশা করছেন এখানকার ব্যবসায়ীরা। নিরাপত্তা জোরদার করার কথা জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সাগরের নীল জলরাশি, নেই উত্তাল ঢেউ। উপকূলের খুব কাছেই নৌকা নিয়ে মাছ শিকার করছেন জেলেরা। প্রকৃতিও বলে দিচ্ছে শীতের আগমনী বার্তা। শীতল সাগরে পর্যটকের উপচে পড়া ভিড়। সাগরের নোনা জলে সমুদ্র স্নানে ব্যস্ত অনেকে, আবার টিউবে চড়ে গা ভাসাচ্ছে কেউ বা পরিবার পরিজন কিংবা প্রিয়জনকে নিয়ে রয়েছেন আনন্দে। সাপ্তাহিক ছুটির দিনে সৈকতের প্রতিটি পয়েন্টের দৃশ্যই এমন। বাবা মা সবাইকে নিয়ে এসেছি, ভাই বোন, খুব মজা লাগছে। আসার পরে দেখলাম পরিবেশ ভালো, সবাই সুশৃঙ্খলভাবে এনজয় করতেছে। স্পেশালি ওর জন্য আসা আর কি, ছোট বাবু
দেখবে কেমন এনজয় করে। শীত মৌসুম শুরুর আগেই বাড়ছে পর্যটকের আগমন, তবে নভেম্বর মাস থেকে পর্যটকের ভিড় বাড়বে বলে আশা পর্যটন ব্যবসায়ীদের। পর্যটকের আগমন বেড়েছে, তো আমরা আশা করছি সামনের যেহেতু সিজনও শুরু হচ্ছে, আমরা ভালো কিছু আশা করছি আগামী সিজনগুলোতে আমাদের পর্যটকরা আসবেন। আর ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে পর্যটকের আগমন বাড়তে থাকায় সৈকত সহ পর্যটন কেন্দ্রে নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রতিটা পয়েন্টে সবসময় টহলে আছি, পর্যটকরা যাতে জোয়ার ভাটার সময়টা জানতে পারে, সেক্ষেত্রে আমরা বিশেষ মাইকিংয়ের ব্যবস্থা করা হয়েছে। পর্যটকরা কক্সবাজার সমুদ্র সৈকত, ইনানি, হিমছড়ি, দরিয়ানগর ঘুরে বেড়ালেও টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু না হওয়ায় যেতে পারছেন না প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ইলিশে ভরপুর এখন মুন্সিগঞ্জের মাওয়া মৎস্য আড়তগুলো। ছুটির দিনে আজ ক্রেতা বেশি হওয়ায় দামও বেশি। চাহিদার সুযোগে বড় ইলিশের দাম কেজি প্রতি বেড়ে গেছে 300 টাকা পর্যন্ত। নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। রূপালী ইলিশের সয়লাভ পদ্মাপাড়ে মুন্সিগঞ্জের মাওয়া আড়ত। 22 দিনের নিষেধাজ্ঞা শেষে প্রথম সাপ্তাহিক ছুটির দিনেই এখানে ক্রেতাদের উপচে পড়া ভিড়। দামেও যেন আগুন। প্রকারভেদে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 500 থেকে 1400 টাকা পর্যন্ত। এতে জেলে আর আড়তদাররা খুশি হলেও অসন্তুষ্ট ক্রেতারা। মাছে তারপরে একটু ডিম আছে, কিন্তু বড় অনেক প্রচুর পরিমাণ মাছ পাওয়া যায়। পদ্মায় জাল ফেলেলেই মাছ পাওয়া যায়। মাছে অনেক টেস্টি। আর শুক্রবারের দিন অনেক ক্রেতা আইছে। ইলিশ হয়েছে 1400 টাকা কেজি। একদিনের ব্যাপারে ইলিশ মাছের কেজিতে 300 টাকা বাড়ছে। শুক্রবারে আসলাম এখানে একটু সেফটে মাছ নেওয়ার জন্য, কিন্তু এখানে আসি দেখি যে মাছের রেট আরো বেশি। তাহলে কিভাবে সম্ভব আমাদের দ্বারা? দেখতে ফ্রেশ মাছ, অনেক সুন্দর মাছ, হ্যাঁ, কিন্তু খাইতে তো পারতেছি না, মাছের দাম বেশি। এদিকে হাটের নানা সমস্যার কথা জানিয়ে স্থায়ী সমাধানের দাবি জানালেন আড়তদাররা। পদ্মা সেতু কর্তৃপক্ষ আমাদেরকে 15 দিনের একটা নোটিশ দিছে 5/11-তে উঠা যাওয়ার জন্য। আমরা এখন কোথায় যাব? জায়গাও নাই, আমাদের কোনো জায়গা পাই না, আমাদের দেখেও না। সরকারের কাছে আবেদন, আমাদের সুব্যবস্থা করা হোক। প্রতিদিন এই হাটে 29টি আড়তের মাধ্যমে প্রায় কোটি টাকার মাছ বেচা কেনা হয়। নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। বাংলাদেশের সৌদি বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে দুদেশের মধ্যে সরকারি বেসরকারি অংশীদারিত্ব বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আর এতে বাংলাদেশের পক্ষে সই করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি জানান, এর মধ্য দিয়ে বাংলাদেশের অবকাঠামো, চিকিৎসা, পর্যটন সহ বিভিন্ন খাতে সৌদি বিনিয়োগ বাড়বে। রিয়াদের বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলমান ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ সম্মেলনে প্লেনারি হলে অনুষ্ঠিত এক আয়োজনে বৃহস্পতিবার বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সরকারি বেসরকারি অংশীদারিত্ব বিষয়ক সমঝোতা স্মারক সই হয়। এতে নিজ নিজ দেশের পক্ষে সই করেন সৌদি আরবের বিনিয়োগ বিষয়ক মন্ত্রী খালিদ আল ফালি এবং দেশটিতে সফররত বাংলাদেশ প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। এ সময় সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি উপস্থিত ছিলেন। গণমাধ্যমকে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, এই সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে বাংলাদেশের অবকাঠামো, চিকিৎসা, পর্যটন সহ বিভিন্ন খাতে সৌদি বিনিয়োগ বৃদ্ধি পাবে। বাংলাদেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ রয়েছে উল্লেখ করে তিনি সৌদি আরবের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সৌদি কোম্পানিগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে সব ধরনের সহায়তারও কথা জানান সালমান এফ রহমান। এর আগে গেল 19 সেপ্টেম্বর সৌদি বিনিয়োগ বিষয়ক মন্ত্রী খালিদ আল ফালির সঙ্গে বৈঠকের সময় বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে সরকারি বেসরকারি অংশীদারিত্ব বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরের উপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা। এরই পরিপ্রেক্ষিতে অল্প সময়ের মধ্যে দুদেশের মধ্যে সমঝোতা স্মারক সই হল। মরিনান, সময় সংবাদ। এবার জানিয়ে দিচ্ছি জনপদের সময়ের শিরোনামগুলো। কক্সবাজারের চকরিয়াতেও মসজিদ থেকে কোরআন চুরি করে কুমিল্লার ইকবাল। উদ্দেশ্য খতিয়ে দেখছে পুলিশ। আবারও 5 দিনের রিমান্ডে। সাম্প্রদায়িক হামলা নিয়ে সরকারের বিরুদ্ধে নাটক সাজানোর অভিযোগ বিএনপির। সম্প্রীতি নষ্টের অপচেষ্টায় লিপ্ত একটি মহল, বললেন আইনমন্ত্রী। এই ছিল জনপদের সময়। সঙ্গেই থাকুন সময়।